আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমার সহকর্মী নিয়াজ মোর্শেদ। যুক্ত হচ্ছি। নিয়াজ, যেটি জানতে চাই, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে যদি জানাতেন। এই মুহূর্তে কিন্তু আমি এভারকেয়ার সামনে আছি এবং যদি একটু বলি যে এখন কিন্তু আমরা আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাইনি, যদিও আগের যে তথ্য ছিল যে তার শারীরিক অবস্থা স্থিতি রয়েছে সেরকমই আসলে আমরা এখন বলতে পেরেছি। তবে এখন কিন্তু আলোচনার কোনো তথ্য আমরা এখন বলতে পারবো। তবে আমরা আমাদেরকে নিউজের পক্ষ থেকে কিছুদিন আগে জানা হয়েছে যে বর্তমান বিএনপি চেয়ারপারসনের যিনি ব্যক্তিগত ইনচার্জ এবং কথা বলবেন এবং বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি আসলে আমাদেরকে জানাবেন। এবং যদি আরেকটু বলি যে প্রায় 9 দিনের মধ্যে বেগম খালেদা জিয়ার হাসপাতালে চিকিৎসা হচ্ছে এবং তার চিকিৎসার জন্য কিন্তু এই এলাকা হসপিটাল অবস্থা চিন্তা করা যায়। তবে গেলে কয়েকদিন কিন্তু আসতে যতটা দেখেছি আপনি যদি জোরদার হয়েছে আগের থেকে বাড়ানো হয়েছে এবং যদি বলি যে নেতাকর্মীদের যে গেলে কয়েকদিন একটা উত্তেজনা ছিল বা নেতা সেই দিক থেকে আজকে দেখতে লক্ষ্য করা যাচ্ছে না। এই কম কয়েকদিন মিলে এখানে আসছে তবে আবার তারা আবার ডিজিটাল থেকে আবার চলে যাচ্ছে। আমরা ডিজিটাল সাথে কথা বলেছি আবেগের জায়গা থেকে তারা আসছেন এবং বেগম খালেদা আসলে শারীরিক অবস্থা কেমন সেটি আসলে তারা কিছুটা জানতে তারা এখানে আসছেন, ছুটে আসছেন বিভিন্ন প্রান্ত থেকে। এবং যদি একটু বলি যে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসকের কাছে কিন্তু গতকালকে আমরা যে জেনেছি যে আসলে সেপ্টেম্বর থেকে 5 লিখে আসলে তার আর এই চিকিৎসা সহায়তা কাজ করছেন এবং মেডিকেল বোর্ডে আমরা আরো একটু বলতে চাই যে আমেরিকা এবং সেই সাথে আপনার লন্ডনের চিকিৎসকরা প্রতিনিধি আছে, তাদের সমন্বয় আসলে চিকিৎসা তার চিকিৎসা কার্যক্রম চলছে। এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান আসলে বিষয়গুলো মধ্যে করছেন বলে আমরা জানতে পেরেছি। আপনাকে আরেকটি জানাই যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার আগে তার সামাজিক যোগাযোগের মাধ্যমে তার দিয়েছেন যে এই দেশের বাইরে থেকে আসলে পুলিশ বা রাষ্ট্র এবং তার বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং করছেন বা ফেসবুকে যারা মানুষ তার চিকিৎসা ঘোষণা করছেন তাদেরকে আসলে পজিটিভ দিন চিকিৎসা গেছেন এবং দিয়েছেন। এবং তাকে আরেকটু বলি যে কিছুক্ষণ পরে আসলে ডাক্তার জানাবেন এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এবং আসলে গেল 2 দিন আসলে গত প্রস্তুতির কথা বলেছেন। তারপর থেকে আসলে ডাক্তার জাহিদের কাছে আমরা আর কোনো তথ্য পাইনি। তবে ঠিক তারপরে এবং আজকে কি অবস্থা আসছেন সেই তথ্য আমরা হয়তো আজকে ঠিক 12টার সময় কিন্তু আপনার জনগণের সাথে কথা বললেন এবং তারপরে হয়তো আমরা জানতে পারবো আসলে তার শারীরিক অবস্থাটা এখন বর্তমানে কি অবস্থা রয়েছে। এবং সেই সাথে কিন্তু আমরা যদি একটু বলি যে আপনার এই মুহূর্তে কিন্তু আমরা আসলে যেমন করে নেতাকর্মীদের দেখতে পাচ্ছি না, তবে প্রশাসনের কিন্তু ভালো আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে সামনে। এবং আরেকটি বলে রাখি যে বেগম খালেদা জিয়া কিন্তু আপনার কিন্তু আপনি কিন্তু আসলে আমাদের যে বলেছি যে কিছু কিছু পর্যায়ে যদিও যে আপনার বলা হয়েছে যে আসলে ডাক্তার ছাড়া এবং অন্য কারো আপনার শারীরিক অবস্থা সম্পর্কে আসলে অন্য কেউ কথা বলে সেটা আসলে গ্রহণযোগ্য হবে না, এমনকি বলা হয়েছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরাও আসলে চেষ্টা করছি তার সাথে ডাক্তার জাহিদুল্লাহ থেকে তার শারীরিক অবস্থা ঠিক করে নেওয়ার জন্য। তবে আসলে কিন্তু আমরা আসলে তেমন তথ্য পাইনি। তবে আমরা যেহেতু ধারণা করছি যদি 12টার সময় হবে তার বর্তমানে যে শারীরিক পরিস্থিতি রয়েছে সেটি আসলে আমরা আপডেট জানতে পারবো এবং তার শারীরিক অবস্থা কোনো উন্নতি হচ্ছে কিনা বা আসলে তিনি অবনতি আমরা চিকিৎসার মধ্যে জানাতে পারবো। বারবার পরেই আমরা জানাতে পারবো। যদি আরেকটি বলি যে বিএনপি
প্রায় 9 দিনের মতো কিন্তু জেলা কেয়ার হাসপাতালে কিন্তু আসলে ভর্তি রয়েছে চিকিৎসা নিচ্ছেন। আগে কিন্তু কয়েকবার আসলে অসুস্থ হয়ে যাওয়ার পরে কিন্তু আসলে চিকিৎসা নিতে এসেছেন। যদি আরেকটু বলি যে এই মুহূর্তে কিন্তু আপনার আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক নেতাকর্মী এখানে এসেছেন এবং আমরা কথা বলেছি। তারা বলছে জননির্দেশনা যেহেতু আপনার এখানে ভিড় করার যেহেতু অন্যান্য রোগীরা যাতে সমস্যা না পড়ে অন্যান্য রোগীরা যাতে এখানে আমাদের আপনাদের কতজন আসলে হাসপাতালে সমস্যা না পড়ে এই জননির্দেশনা পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু এখানে আসছেন এবং তারা দীর্ঘদিন অনেকেই বলছে দীর্ঘদিন তাকে আসলে একসাথে আপনার কাজ করছে সেই জায়গা থেকে আসলে আবেদন জায়গা থেকে তার চিকিৎসা আসলে তারা এখানে এসে বিল জমাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ আপডেট সম্পর্কে জানাচ্ছিলেন তিনি। রাজশাহীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। যুক্ত হচ্ছিস শাহেদ, আন্দোলনরত শিক্ষকদের দাবিগুলো আসলে কি কি বিস্তারিত জানাবেন? শুভ সকাল অতসী। গতকাল থেকে যে মাধ্যমিক শিক্ষকরা যে সরকারি সেই যে স্কুলগুলোতে কর্মবিরতি চলছে, আজকে তার দ্বিতীয় দিন। আজকেও যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। আমরা যদি একটু দেখাই যে শিক্ষকরা এখানে অবস্থান করছেন, তাদের যে 4 দফা দাবি আছে, সরকারি মাধ্যমিক শিক্ষকদের 4 দফা দাবি, তার মধ্যে সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডে বিসিএস ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে মাধ্যমিক শিক্ষক যে গেজেট প্রকাশ করার দাবি জানিয়েছেন। বিদ্যালয় ও উদ্যোগ শাখায় কর্মরত শিক্ষকদের যে শূন্য পদগুলি আছে সেগুলোতে নিয়োগের ব্যাপারে বলেছেন। এছাড়া আরো 2টি দাবি আছে, ফলে তারা সেই দাবিগুলি নিয়ে আন্দোলন করছেন এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি পূরণ না হলে তারা এটা যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। রাজশাহীর মোট 19টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 17টিতে গতকাল আন্দোলন ছিল। আজকে আরো যে 2টিতে গতকালকে পরীক্ষা হয়েছে সেখানেও আজকেও আন্দোলন হচ্ছে, ফলে সেখানেও আর পরীক্ষা হচ্ছে না। আমরা যদি দেখি যে গতকাল রাতে ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় যেটি আছে তারা অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিত লিখে নোটিশ টানিয়ে দিয়েছেন, ফলে আজকেও তাদের পরীক্ষা হচ্ছে না। আমরা একটু কথা বলতে চাই এই আন্দোলনের যিনি এই অঞ্চলের সমন্বয়কারী আছে তার সঙ্গে। একটু আপনাদের কাছে জানতে চাই আপনাদের দাবিগুলো কি কি। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি আমাদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যে আমাদের সিদ্ধান্ত হয়েছিল সারা দেশব্যাপী আমাদের গতকাল থেকে কর্মবিরতি চলছে। আমাদের মূলত দাবি হলো 4টি। এন্ট্রি পদ নবম গ্রেড ধরে 4 স্তর পদের সমানের মাধ্যমে আলাদা অধিদপ্তর গঠন। আপনারা জানেন আজ থেকে 3 মাস আগে মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষর হয়ে গেছে, কিন্তু মন্ত্রণালয়ে এই ফাইলটি রয়ে গেছে। আমরা উন্মুখ হয়ে চেয়েছি, আমরা দাঁড়ে দাঁড়ে গেছি, আমরা ডি স্যারের কাছে স্মারকলিপি দিয়েছি, বিভাগীয় কমিশনার স্যারকে স্মারকলিপি দিয়েছি, আমরা মানববন্ধন করেছি, আমরা সংবাদ সম্মেলন করেছি। আমরা ধারাবাহিকভাবে মানে একেবারে শিক্ষকদের সরকারি চাকরি বিধি মেনেই আমরা কর্মসূচি পালন করেছি। আপনারা এটাও জানেন, আমার মনে হয় যে আমরা মাধ্যমিক সরকারি যত চাকরিজীবী আছে সবচাইতে ওয়েল এবং ডিসিপ্লিন এবং অনুগত দপ্তর হলো আমাদের এই মাধ্যমিক পরিবার। তো আমাদের যে 4টি দাবি রয়েছে এর মধ্যে একটি বললাম, আরেকটি হলো যে আমাদের বিদ্যালয় পরিদর্শন শাখায় আমাদের সহকারী প্রধান শিক্ষক আজকে পদ শূন্য, আমাদের সহকারী জেলা শিক্ষা অফিসার পদ শূন্য, সিনিয়র শিক্ষকের পদ প্রায় 2500+ শূন্য, অথচ আমাদের এই ব্যাপারে কোনো পদোন্নতি দেওয়া হচ্ছে না। এরপরে রয়েছে আমাদের সবচেয়ে বড় যেটা বিষয়, আজ থেকে 15 থেকে 17 বছর ধরে আমাদের বকেয়া টাইম স্কেল সিলেকশন গ্রেড দেওয়া হচ্ছে না, যেটা আদালতের সর্বোচ্চ আদালত রায় প্রদান করেছে। এই রায় প্রদান করার পরেও আমরা অধিদপ্তরে আমাদের কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, আমাদের মন্ত্রণালয়কে জানিয়েছি, তারপরে আমাদের কোনো কিছু পাচ্ছি না। এরপরে যেটা আমাদের রয়েছে 2015 সালের আগে আমাদের অগ্রিম বর্ধিত বেতন দেওয়া হতো 2 থেকে 3টি ইনক্রিমেন্ট। একটা জিনিস আপনাকে উল্লেখ করে বলছি, আমরা সহকারী শিক্ষকরা সকলেই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে এখানে এই পেশায় এসেছি, পাশাপাশি আমাদেরকে বিএড এবং এমএড করতে হয়েছে, যার কারণে আমরা অন্যান্যদের চাইতে উচ্চ শিক্ষা অর্জন করি। সরকার আমাদেরকে একটু অন্য শিক্ষকদের সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা একটু এদিকে কথা বলতে চাই, একটু দেখি যে তারা কি বলছেন। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, এখন তো বার্ষিক পরীক্ষার সময়, আপনারা তো আন্দোলন করছেন, এতে করে শিক্ষার্থীদের এক ধরনের মানে জটের পড়ার সংখ্যা দেখা দিয়েছে কিনা? আমি এখানে একটা কথা বলতে চাই যে আমার নিজের সন্তানও কিন্তু এখানকার শিক্ষার্থী।
তারও কিন্তু পরীক্ষার অসুবিধা হচ্ছে। আমি অভিভাবক হিসাবে বলি যে টিচারদের দাবিতে মেনে নেওয়া হোক। আমি একই সাথে শিক্ষক এবং অভিভাবক, এই জন্য আমি বলি আমি চাকরি করি 16 বছর, আমার কোনো টাইম স্কেল নাই, কোনো পদোন্নতি নাই, তাই এটা কেমন চাকরি? এটা আমার প্রশাসনের কাছে আমার প্রশ্ন। আর হচ্ছে যে আমি আমার এটা দাবি না, অধিকার। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই, এখানে আরো যারা শিক্ষকরা আছেন এইটু আপনার কাছে একটু জানতে চাই, পরীক্ষা আসলে কবে নাগাদ হবে, যেহেতু আপনারা আন্দোলনে আছেন? আমাদের আন্দোলনে আছি আমরা, পরীক্ষা আমাদের অবশ্যই হবে। আমাদের আন্দোলনের দাবিগুলো, ন্যায্য দাবিগুলো যদি মেনে নেয় তাহলে পরীক্ষা আজকে মেনে নিলে কালকেই হবে। পরীক্ষা তো আমরা বন্ধ রাখিনি, আমরা জিম্মিও করিনি, আমাদের এটা অনেক আগে থেকে চলমান, আমরা জানিয়েছি। কিন্তু প্রশাসন এত উদাসীন আমাদের প্রতি যে বলার কথা না। আপনাকে একটা বলি যে 2010 সালের আমরা নিয়োগ প্রাপ্ত হয়েছিলাম প্রায় 600 জন, 88 জনের প্রমোশন হয়েছে, আর 352 জনের প্রমোশন হয়নি, আর বাদ বাকি জন অন্যান্য পেশায় চলে গেছে। আচ্ছা বলেন তো, একটা ব্যাচের 88 জনের প্রমোশন হয় আর 352 জন কিসের ভিত্তিতে অযোগ্য? এখন তাহলে আন্দোলনটি আসলে থামবে কিভাবে? আপনারা তো এক ধরনের পরীক্ষার ক্লাস সব বন্ধ করে দিয়েছেন। আন্দোলন থামবে, দাবি আমাদের তো শুনেন, আমাদের দাবি কিন্তু আসলে একটা, নবম গ্রেড, বাদ বাকি সবগুলো কিন্তু আমাদের পাওনা, ওগুলো কিন্তু আমরা পাওনা, আমরা পাই। এখন আপনার কাছে যদি আমি অর্থ পাই, আপনি দিবেন না? একদিন দিলেন, না দিলেন পরের দিন আপনার সাথে তো আমার গ্যাঞ্জাম বাঁধবেই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে শিক্ষকদের সঙ্গে, তারা যেটি বলছেন তাদের যে দাবিগুলি আছে সরকার সেগুলো যদি মেনে নেয় তারা আবারও ক্লাসে ফিরে যাবেন এবং পরীক্ষা যে বন্ধ আছে সেটি আবারও শুরু হবে। তো অথচ এই ছিল সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন নিয়ে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে নেত্রকোনা ও নড়াইলে। এনে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নেত্রকোনায়, জিয়াউর রহমান রয়েছেন সেখানে। জিয়াউর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জিয়াউর, শিক্ষকদের দাবিগুলো আসলে কি কি জানাবেন? অতসী, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলার একটি প্রাচীন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেটি হচ্ছে কেন্দুয়া জয়হরি রায় সরকারি উচ্চ বিদ্যালয়। তো এই বিদ্যালয়টিতে কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে 4 দফা দাবিতে গত 1 ডিসেম্বর থেকে কর্মবিরতি চলছে। তো তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু দ্বিতীয় দিনের মতো এই বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। আমি এই বিদ্যালয়ে আসার পর যে বিষয়টি জানতে পেরেছি যে এখানে কিন্তু এই বিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু গতকাল থেকেই তারা বিদ্যালয়ে এসে তারা ফিরে যাচ্ছেন। তাদের যে পাঠ্যক্রম, পাঠদানের কার্যক্রম, সেসব কার্যক্রম কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন এবং তাদের ব্যাঘাত ঘটছে। আমরা একটু শিক্ষার্থীর কাছে জানি। আচ্ছা, এই যে কর্মবিরতির ফলে তোমাদের কি কি সমস্যা হচ্ছে? আমাদের সামনে এসএসসি পরীক্ষা, এখন আমাদের নির্বাচনী পরীক্ষা চলতেছিল, কালকেও হয় নাই, আজকেও পরীক্ষা হয় নাই। তো আমরা একটু দুশ্চিন্তায় আছি, আমাদের পরিবারও আমাদের নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করছে। আপনারা শুনছিলেন যে এখানে একজন শিক্ষার্থী কিন্তু বলছিলেন যে আসলে তাদের যে এই যে শিক্ষকদের কর্মবিরতির ফলে তারা কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় পড়ে গেছেন এবং তারা পরীক্ষা দিতে পারছেন না। তাদের যে বাৎসরিক পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা, সেসব পরীক্ষা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন। তো এখানে এই বিদ্যালয়টির যারা শিক্ষক আছেন তারা কিন্তু এখানে আছেন। আমরা একটু এখানকার একজন শিক্ষকের কাছে একটু জানবো যে এই যে আপনাদের এই কর্মবিরতি চলছে, কি কি দাবি এবং এই কর্মবিরতি কতদিন চলবে? ধন্যবাদ। আজকের এই আমাদের কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য, আমরা আপাতত 3 দিনের জন্য আমরা 1, 2, 3 তারিখ পর্যন্ত আমরা সমস্ত কার্যক্রম বন্ধ করছি এবং পর্যায়ক্রমে যদি কেন্দ্রীয় পর্যায় থেকে যদি সিদ্ধান্ত আসে তাহলে আমরা এটা লাগাতার চলবে। আমরা একটু আরেকজন শিক্ষকের কাছে একটু জানবো যে এখানকার এই বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক। তো স্যার, এই যে শিক্ষার্থীরা বলছে, অভিভাবকরা বলছে এই কর্মবিরতির ফলে তাদের পাঠদানের ব্যাঘাত ঘটছে, তো আপনারা এই কর্মবিরতিটা কতদিন চলবে এবং আপনাদের মূলত দাবিগুলো কি কি? আসলে সারা দেশব্যাপী আসলে আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আমাদের কিছু অধিকার এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা একাত্মতা ঘোষণায় আছি। আমরা সারা দেশেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এই সেন্ট্রালি এই 22 মাসে আমাদের সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কর্তৃক যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনের সাথে আমরা সবাই এক। আপনারা শুনছিলেন যে এখানকার একজন সিনিয়র শিক্ষক, তিনি কিন্তু
বলছিলেন যে আসলে এই যে তাদের যে 4 দফা দাবি, এই দাবিগুলা কিন্তু সারা বাংলাদেশের যত মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সকল বিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু তারা এই কর্মবিরতি পালন করছেন, 3 দিনের কর্মবিরতি। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছিলাম যে নেত্রকোনা জেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির বিষয়টি। এখন আমরা জানবো আমাদের সহকর্মী নড়াইলের শরীফুল সেখানে রয়েছেন, সেখানকার কর্মবিরতির সর্বশেষ পরিস্থিতি জানাবেন। শরীফুল, আপনি যদি বলতেন যে নড়াইলের যে কর্মবিরতির কি অবস্থা? জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সারা দেশের মতো নড়াইলেও কিন্তু সরকারি যে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, যে সহকারী শিক্ষকদের যে আন্দোলন, যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু নড়াইলে পালন করা হচ্ছে। এই বিষয়ে যে 4টি দাবিতে মূলত তারা এই কর্মসূচিগুলো পালন করছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের 9টি যে নবম গ্রেড বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর গেজেট প্রকাশ সহ যে 4টি দাবি রয়েছে। আমরা এখানকার যে শিক্ষক রয়েছেন, সহকারী শিক্ষকবৃন্দ রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। তারা আমাদেরকে জানিয়েছেন তাদের বিভিন্ন সময়ে সরকারের কাছে তাদের যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা কিন্তু দাবি দেওয়া জানিয়েছেন, তাদের কিন্তু সেই দাবি দেওয়ার আশ্বাস দেওয়া হলো, তাদের কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানকার যে সহকারী শিক্ষক রয়েছেন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ হাফিজুর রহমানের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি, কেন কি জন্য তাদের আজকের এই কর্মসূচি একটু জানার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যেই জানেন যে সারা বাংলাদেশে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক আমরা একযোগে কর্মবিরতি চালিয়ে যাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে তাদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়া নিয়ে, আসলে এটা দাবি না, আমাদের ন্যায্য পাওনা অধিকার নিয়ে আমরা কথা বলে আসছি। আমরা ইতিপূর্বে প্রধান উপদেষ্টা সহ সারা বাংলাদেশে একযোগে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আমরা কাজ না হওয়া পরে আমরা ধীরে ধীরে ওনাদের সঙ্গে যোগাযোগ করে আস্তে আস্তে আমরা চেষ্টা করেছি যে আমাদের দাবিগুলো পাওয়ার জন্য। আমি যেমন 2005 সালে যোগদান করার পরে আজ পর্যন্ত একটা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাইনি। আমি সেই একই জায়গায় অবস্থান করছি। আমরা এই টাইম স্কেল সিলেকশন গ্রেডের জন্য আমাদের ঊর্ধ্বতর কর্মকর্তার সঙ্গে যতবারই যোগাযোগ করেছি, বিভিন্নভাবে টালবাহানা করে আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আমাদের আদালতের দিকে ধাবিত করেছে। এবং আমরা যখন আদালতে গিয়েছি, আদালতে যাওয়ার পরে আমরা রায় পেয়েছি। রায় পাওয়ার পরেও আমরা একটু আরেকজন সহকারী শিক্ষক রয়েছেন সুলতানা জাহান মনি, তার কাছ থেকে জানার চেষ্টা করছি আসলে আপনাদের যে কর্মসূচি যদি সরকার মেনে না নেয় তাহলে আপনাদের কি করবেন বলে আপনারা জানিয়েছেন। ধন্যবাদ। আমরা কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্ত রয়েছে সেই মোতাবেকই কাজ করব। তারা আমাদেরকে যে নির্দেশনা দিবেন আমরা পরবর্তী পদক্ষেপ সেভাবেই নিব। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে যে সহকারী শিক্ষকদের যে কর্মসূচি রয়েছেন, যে কর্মসূচি কিন্তু আসলে তাদের যে কেন্দ্রীয় যে শিক্ষক যে নেতারা রয়েছেন তারা কিন্তু এই যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মোতাবেকই কিন্তু তারা এই কর্মসূচি পালন করছেন। এবং যে তাদের যে পরীক্ষা রয়েছে সামনে, যে শিক্ষার্থীদের যে সেই পরীক্ষাগুলো নেবেন এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিন্তু তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নড়াইলের যে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের কর্মবিরতির সবশেষ। ঢাকা-মাও এক্সপ্রেসওয়ের 55 কিলোমিটার সড়কে নেই কোনো ফগ লাইট, ফলে ঘটছে নানা দুর্ঘটনা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। যুক্ত হচ্ছে সুমন, কর্তৃপক্ষ কি বলছেন এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আসলে আপনি যেমনটি বলছেন, ঢাকা-মাওয়ার এক্সপ্রেসওয়ের 55 কিলোমিটার এলাকায় কিন্তু পুরো সড়ক জুড়ে কিন্তু আপনার যে কুয়াশা কাটার ফগ লাইট রয়েছে, সেই ফগ লাইট কিন্তু আমরা সকালে ঘুরে কিন্তু আসলে কোথাও দেখতে পারিনি। এখানে কিন্তু আমরা যিনি পরিমাণ আসলে ফগ লাইট এই মহাসড়কে কিন্তু স্থাপন করা হয়েছে, সেটি পর্যাপ্ত নয়। তিনি যেটি বলছেন যে আমরা কিছুদিনের মধ্যে কিন্তু আসলে আরো ফগ লাইট এখানে সংযুক্ত করা হবে এবং এখানকার এই যে যাত্রীরা রয়েছে সামনে যে
এই শীতের মৌসুম, সেই শীতের মৌসুমে কিন্তু এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা হয়। সেই কারণে কিন্তু চালকরা কিন্তু সামনে কিছু দেখতে পায় না এবং সেই কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে। এতে করে কিন্তু আসলে প্রাণহানির ঘটনা কিন্তু আসলে ঘটে। এখানে কিন্তু যাত্রীরা বলছেন যে কুয়াশা ঢাকা মাওয়া এক্সপ্রেসে যে আধুনিক সড়কটি রয়েছে, এই আধুনিক সড়কে যদি কুয়াশার স্থাপন করা হয় তাহলে কিন্তু আসলে এই সড়কে কিন্তু আসলে যে সড়ক দুর্ঘটনা সেটি কিন্তু কমে আসবে বলে আসলে তারা বলছেন। এবং আমি এখানকার সড়ক ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে তারা বলছেন যে খুব শীঘ্রই এই কুয়াশার যে ফগ লাইট রয়েছে সেই ফগ লাইটের পাশাপাশি এই সড়কে সিসি ক্যামেরা এবং রাতের যে লাইটগুলি থাকে সেই লাইট কিন্তু তারা সংযোজন করবেন। তাহলে কিন্তু আসলে এই সড়কে যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা কমবেন বলে আসলে সড়ক বিভাগ আমাকে জানিয়েছেন। তো এছাড়াও কিন্তু ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, সেই সড়কে কিন্তু একই অবস্থা বলে আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে সবশেষ খবর। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফগ লাইট বিহীন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সে বিষয়ে জানাচ্ছিলেন আমার সহকর্মী। বরিশালে 8 দলের বিভাগীয় সমাবেশ শুরু হবে দুপুর 2টায়। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন নেতাকর্মীরা, তারা কি উচ্ছ্বসিত কিনা, বিস্তারিত জানাবেন। শাকিল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? শাকিল, এই যে সমাবেশ রয়েছে এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং কি বলছেন নেতাকর্মীরা আসলে এই সমাবেশটাকে ঘিরে, তাদের যে উচ্ছ্বাস সেটি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। কিন্তু আছি বরিশালের বেলস পার্কে এবং এখানে কিন্তু যে ইসলামিক সমমনা যে 8টি দল আছে সেই দল কিন্তু 5 দফা দাবিতে কিন্তু এখানে এই বিভাগীয় সমাবেশ করছে এবং এখানে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমোনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং এছাড়াও যে 8টি দল আছে সেই 8টি দলের যে নেতারা যারা আছে তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হবেন। এর মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বেশ কিছু দল আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বিভাগীয় সমাবেশে এবং দেখছি যে নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হতে শুরু করেছে। আমরা একটু যারা নেতৃবৃন্দ আছে বা যারা মনোনয়ন পেয়েছে ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামী সহ সেই কাছে সমাবেশ থেকে কি বার্তা দিতে চাইছেন? আমি শেখ মেহমুদ করিম, ঝালকাঠি 2 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী। আমাদের কথা হচ্ছে যে এখানে 8 দল আন্দোলন, 8 দলের পক্ষ থেকে যে 5 দফা দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি। আজকে বরিশাল বিভাগীয় সমাবেশ, এখানে আমরা মেসেজ দিতে চাই আমাদের জুলাই সনদের আইনি ভিত্তি সম্পন্ন করার জন্য ধারাবাহিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ে গণভোট এবং যথাযথ আইনি সংস্কারের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই ফেব্রুয়ারি মাসের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। সেই দাবি আদায় করার জন্যই আমরা এখানে একত্রিত হব এবং দেশব্যাপী গণমত সৃষ্টির মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন আমরা নিশ্চিত করব এবং এর মাধ্যমেই জুলাইয়ের শহীদদের রক্তের মাধ্যমে যে প্রত্যাশিত বাংলাদেশ, সেই সুন্দর বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থীর সাথে। আমরা একটু যুক্ত হতে চাচ্ছি এই মুহূর্তে সরাসরি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে। এই সমাবেশ থেকে কি বার্তা দিতে চাইবে? মূলত এখানে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ। তার ভিতরে অন্যতম হলো জুলাই সনদের যে আদেশ সেটার বাস্তবায়ন চাই এবং নির্বাচনের আগে আমরা গণভোট চাই। সর্বত্র নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড চাই।
এবং ফ্যাসিবাদের দোসর 14 দল সহ সকলের বিচার চাই এবং বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা স্থগিত চাই। এই দাবিগুলোতেই মূলত আমাদের সমাবেশ হচ্ছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম। আসলে দুপুর 2টা থেকেই কিন্তু এই বিভাগীয় সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু বিভাগের যে 6টি জেলা আছে সেই 6টি জেলা থেকে কিন্তু আসলে বিভিন্ন পর্যায়ের নেতারা এখানে এসে কিন্তু উপস্থিত হতে শুরু করেছে এবং আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম। তারা কিন্তু জানিয়েছে যে এই যে 5 দফা তাদের যে দাবি, এই দাবি যাতে বাস্তবায়ন হয় সেই কারণেই তাদের এই বিভাগীয় সমাবেশ এবং তারা আশা করছে যে এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হবে। পাশাপাশি সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে সমমনা যে 8টি দল আছে ইসলামী, তারা কিন্তু আসলে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিবেন এবং কিভাবে জয় পাওয়া যায় সেই বিষয়ে এইখান থেকে নির্দেশনা আসবে বলে কিন্তু আশা করছে সবাই। তো এখন পর্যন্ত এই বিভাগীয় সমাবেশ থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। ফের অনিশ্চয়তায় পড়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এ নিয়ে বিস্তারিত জানবার চেষ্টা করবো আমরা। জানাতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, যুক্ত হচ্ছি। রফিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কেন অনিশ্চয়তায় পড়েছে ব্রাক্সো নির্বাচন, বিস্তারিত জানাবেন। আইন যখন শুরু হয়ে নির্বাচন যখন শুরু হয়ে যায় তখন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছিলেন, কিন্তু আইন না থাকায় সেটা পারছিলেন। এরপরে এই এখানকার শিক্ষার্থীরা নানা আন্দোলন করেছিলেন, বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, এমনকি সর্বশেষ তারা আমরণ অনশনে বসেছিলেন। এরপরই গত 28 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের যিনি আচার্য বা মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, তিনি কিন্তু একটি আইন পাশ করেন। এরপরেই 116তম সিন্ডিকেটের সভায় এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবার জন্য কমিশন গঠন করা হয়। ডক্টর ফেরদৌস রহমানকে এই কমিশনে প্রদান করা হয়, কিন্তু তিনি অপারগতা প্রকাশ করেন এবং সে কারণেই এই নির্বাচন অনিশ্চিত হয়ে যায়। এরপরে আবার 117তম সিন্ডিকেট সভায় আবার ডক্টর মোহাম্মদ শাহজাহানকে এই কমিশনের প্রধান করা হয়। এরপরে কিন্তু তফসিল ঘোষণা করা হয়। আগামী 24 ডিসেম্বর এই নির্বাচন হবার কথা ছিল। গতকাল ছিল এই নির্বাচনের মনোনয়ন গ্রহণ এবং জমাদানের শেষ দিন। আমরা যেটি গতকাল দেখেছি অথচই সেটি হচ্ছে যে উৎসবমুখর পরিবেশে এখানকার যারা মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু এখানে এসে কমিশনে এসে মনোনয়ন পত্র সংগ্রহ করছিলেন এবং জমা দিচ্ছেন। আমরা এমনটি দেখেছি, এমনকি ব্যতিক্রম ধর্মীয় একটি আমরা আয়োজন দেখেছি যে কোনো প্রার্থী তার মা কেউ তার বাবাকে নিয়ে কিন্তু দেশে মনোনয়ন সংগ্রহ করছিলেন। এমন একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। তবে আমরা দেখেছি যে বেলা 1:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল শিক্ষার্থী কমিশনে যান এবং কমিশনে গিয়ে কমিশনকে তারা জানান যে এই যে ভোটার তালিকা করা হয়েছে, এই ভোটার তালিকা সহ অন্যান্য গুরুতর অসঙ্গতি রয়েছে, এমনকি তারা প্রমাণপত্র দিয়েছিলেন। অর্থাৎ আমরা যেটি দেখেছি যে একজন প্রার্থী তিনি এসেছেন, মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু তিনি গিয়ে দেখেন যে তিনি ভোটার হননি, এমন অসঙ্গতি দেখা দিয়েছে। এরপরে বিকেল 4টা পর্যন্ত কমিশন মনোনয়নপত্র সংগ্রহ করে বিকেল 4:30টার দিকে তারা এখানে যারা কমিশন ছিলেন, নির্বাচন কমিশন, তারা এসে সংবাদ সম্মেলন করে আকস্মিকভাবে সংবাদ সম্মেলন করে তারা জানায় যে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন যে ভোটার তালিকা দিয়েছে, এই ভোটার তালিকা সহ অন্যান্য গুরুতর অভিযোগ রয়েছে যেগুলো সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, এমনকি তারা সামনে অভিযোগ এনে এই নির্বাচন স্থগিত করে। এরপরে কিন্তু বিক্ষুব্ধভাবে আন্দোলন শুরু হয়ে যায়। ভিসিকে তারা অবরুদ্ধ করে রাখে গতকাল রাতে। এসহ এক দফা আন্দোলনের যাবার তারা ঘোষণা দিয়েছে। যদি নির্ধারিত সময়ে এই বাক্স নির্বাচন না হয় তাহলে তারা নানা ধরনের কর্মসূচিতে যাবেন, এমনটি আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন। তো আমরা এখন যুক্ত করতে চাই এই বিশ্ববিদ্যালয়ের গতকাল যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং রহমান সুমন, তাকে আমরা যুক্ত করতে চাই যে এই নির্বাচনকে স্থগিত করেছে কমিশন। তো আপনাদের প্রতিক্রিয়াটা কি? আমরা দেখেছি যে দীর্ঘ লড়াই সংগ্রামের পর এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আইন আমরা পেয়েছি, কিন্তু এর পরবর্তীতে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের প্রতারণা করছে। তারা বারবার
নির্বাচন কমিশনের পদত্যাগ ঘিরে এক ধরনের পরিস্থিতি, আবার পুনরায় তারা এই পুরো তফসিলকে তারা স্থগিত করেছে। তফসিল শুধুমাত্র একটি কোনো ডেডলাইন বা লিখিত কোনো কাগজ না, এটি শিক্ষার্থীদের সাথে করা তাদের প্রতিশ্রুতি। তারা যদি কোনোভাবে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তবে শিক্ষার্থীরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। আমরা প্রশাসন এবং কমিশনের কোনো দ্বন্দ্ব দেখতে চাই না। আমরা চাই 24শে ডিসেম্বরের মধ্যেই ডাকসু নির্বাচন হতে হবে। হ্যাঁ, কমিশনার শুনছিলেন। আমরা এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু একটি দাবি হচ্ছে যে কোনো মূল্যেই হোক কমিশন এবং প্রশাসনের দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবি হচ্ছে ডাকসু নির্বাচন। এই ডাকসু নির্বাচন যথাসময়ে সুষ্ঠু এবং অবাধভাবে নির্বাচন হবে এমনটি তারা প্রত্যাশা করেছিলেন।